আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো গাজায় বর্বরতা জেরে কূটনৈতিক সংকটে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার বোমাবর্ষণ এবং মানবিক সহায়তা বন্ধের নীতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক মিত্র হারাচ্ছে ইসরায়েলি অবস্থায় নেতানিয়াহুর এখন পদত্যাগ ছাড়া উপায় নেই। এরপর জানাবো মসজিদুল আল আকসার নিয়ন্ত্রণ হারাচ্ছে মুসলিমরা, দলে দলে ঢুকে পড়ছে ইহুদিবাদীরা। পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের সমর্থনে প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির। তার এই নির্দেশনার ফলে মুসলমানরা আল আকসার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সেখানে প্রার্থনা করতে দলে দলে ঢুকে পড়ছে ইহুদিরা। তারা তাদের মতো করে আল আকসার নিয়ন্ত্রণ নিচ্ছে, আর মুসলিমরা তাদের নিয়ন্ত্রণ হারাতে চলেছে। এদিকে আরও শক্তিশালী করা হচ্ছে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার। শক্তিশালী হচ্ছে পাকিস্তান, বাড়ছে পরমাণু অস্ত্র। দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তান, তাদের আছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্পত্তি। কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ায় দুই দেশ। তখন থেকেই পারমাণবিক খাত নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে পাকিস্তান। এবার জানা গেল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে দেশটি। এবারে জানাবো শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবছে ভারতের মুম্বাই। বৃষ্টিতে শতবর্ষের রেকর্ড ভেঙেছে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই। রাজ্যে চলতি বছরে মে মাসে ১০৭ বছরের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আজ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে দখলদার হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী বিপদে পড়েছে। এবং সর্বশেষ জানাবো জামাত নেতা এটিএম আজহারের খালাসের পর যা বললেন সার্জিস আলম। মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেয়। রায়ের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় বর্বরতার জেরে কূটনৈতিক সংকটে পড়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার বোমাবর্ষণ, মানবিক সহায়তা বন্ধের নীতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক মিত্র হারাচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার আজ এমন এক কূটনৈতিক সংকটে পড়েছে যেখানে তার দীর্ঘদিনের পশ্চিমা সহযোগীরাও আর প্রকাশ্যে সমর্থনে এগিয়ে আসছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর নেতানিয়াহুর প্রতি আন্তর্জাতিক সমর্থন ছিল নজিরবিহীন। বিশ্বজুড়ে নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সরব সমর্থন জানিয়েছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে গাজার মানবিক বিপর্যয়ও প্রকট হয়েছে। প্রাণহানি, খাদ্য সংকট, ওষুধের ঘাটতি, জরুরি সহায়তা বন্ধের ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। চলতি বছরে মার্চ মাসে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করে এবং একই সঙ্গে খাদ্যপানি ও ওষুধের প্রবেশ বন্ধ করে দেয়। এই পদক্ষেপের পরই যুক্তরাজ্য এবং তার অন্যান্য পশ্চিমা মিত্র কানাডা, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন মিত্ররা দখলদার ইসরায়েলের সমর্থন একে একে হারিয়ে ফেলে। এ সময় শুরুতে জিম্মিদের মুক্ত করতে এবং যুদ্ধবন্ধের একটি শান্তি চুক্তির সুযোগ এলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে গাজায় কেন্দ্রীয় শহর রাফায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এর ফলে আন্তর্জাতিক চাপ আরও তীব্র হতে শুরু করে। অবস্থায় এখন বন্ধুহীন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। অবস্থায় নেতানিয়াহুর বিরুদ্ধে এবার খেপেছে পুরো ইউরোপীয় ইউনিয়ন। অবস্থায় নেতানিয়াহুর এখন আর শেষ রক্ষা হবে না। আল আকসার নিয়ন্ত্রণ হারাচ্ছে মুসলিমরা।
পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভির। তার এই নির্দেশনার ফলে মুসলমানরা আল আকসার নিয়ন্ত্রণ হারাচ্ছে, যা কিনা প্রশ্ন উঠেছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইতমার বেন গাভির বলেছেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেয়া সহ সব প্রার্থনা করতে পারে। টেম্পল মাউন্ট পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেছেন। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ এবং এই মসজিদে কেবল মুসলমানদের নামাজ ও ইবাদতের সুযোগ রয়েছে। ইসরায়েল 1967 সালে আরব যুদ্ধের পর জেরুজালেম ও আল আকসা দখল করে নেয়। তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। ইসরায়েল এই মসজিদটি দখলের পরও জর্ডানের ওয়াকফ বডি পরিচালনা করে আসছে। জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে ইহুদিরা প্রার্থনা করতে পারতেন না। এই বিষয়ে একটি স্থির অবস্থা চুক্তি করা হয়েছে। 1967 সাল থেকে এই চুক্তি কার্যকর করা হয়েছে, তবে তাদের সেখানে প্রবেশের অনুমতি ছিল। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান। বেন গাভির আরও বলেছেন, অনেক ইহুদি টেম্পল মাউন্টে ভিড় করেছে। এটা দেখে মনে হচ্ছে আজ ঈশ্বরের কৃপায় টেম্পল মাউন্টে প্রার্থনা করা সম্ভব। এদিকে হাজার হাজার ইহুদি ইসরায়েলি পতাকা মিছিলে অংশ নেন। ইসরায়েলের মিছিলের আগে ফিলিস্তিনি দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, দুপুরের পরও তারা দোকান খোলা রেখেছিলেন। তাদের মিছিলকারীদের হয়রানির শিকার হতে হয়েছে এবং বাধা হয়ে দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। ইসরায়েল 1967 সালে যুদ্ধে জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম সহ ওল্ড সিটি দখল করে নেয়। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর এবং গাজা সহ ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে। আরও শক্তিশালী করা হচ্ছে পাকিস্তানকে, বাড়াচ্ছে পরমাণু অস্ত্র ভাণ্ডার। দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ায় দুই দেশ। এখন থেকে সামরিক খাত নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে পাকিস্তান। এবার জানা গেল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে দেশটি। চলতি বছরে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে 140 থেকে 150টি পারমাণবিক অস্ত্র, যা এর সংখ্যা আগের বিচারে ভারতের চেয়ে বেশি। আর তাদের অস্ত্রাগারে চীনের তৈরি ড্রোন তো বহু আগে থেকেই যুক্ত আছে। গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি সূচক অনুসারে পাকিস্তান বিশ্বের শীর্ষ 15টি সামরিক শক্তিধর দেশের মধ্যে স্থান পেয়েছে। 2025 সালে বার্ষিক জিএফপি পর্যালোচনায় বিবেচনায় 145টি দেশের মধ্যে পাকিস্তান 12তম স্থানে রয়েছে। সম্প্রতি জানা গেছে পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার আরও আধুনিকীকরণ করছে এবং শুধু যে পরমাণু অস্ত্রকেই উন্নত করছে তা নয়, বরং পারমাণবিক কমান্ডো কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এর প্রকাশিত এক তথ্যের মাধ্যমে জানা যায়, পাকিস্তান গোপনে তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও আধুনিকীকরণ করছে। ওই সংস্থাটির বরাত দিয়ে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক ক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এদিকে সামরিক বিশ্লেষকদের মধ্যে এই প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ায় নতুন করে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। দখলদার ইসরায়েলের মতো ভারতকেও শায়েস্তা করতে চায় পাকিস্তান। এটিএম আজহারের খালাসের পর যা বলেন সার্জিস। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেয়। রায়ের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি লিখেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও লিখেন, আওয়ামী দুঃশাসনের শিক্ষার মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন। নাম না জানা অনেক গুম হওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই বোন। সার্জিস আরও লিখেছেন, কিন্তু সেই সুযোগ আর নেই আমাদের,
যাদের সুযোগ রয়েছে এই মা মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়াই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার 27 মে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে রায় ঘোষণা করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার 8 মে সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের উপর দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। মঙ্গলবার 6 মে হয় প্রথম দিনের শুনানি। এরপর শুনানিতে শিশির মনির উপস্থিত ছিলেন। শিশির মনির বলেছেন, দীর্ঘদিন পর একটি ভালো মামলার বিচার হলো, কারণ মিথ্যা মামলায় লোকটিকে যেভাবে জেল খাটানো হয়েছে সেটি কোনো মানুষের দ্বারা সম্ভব নয়।